জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্ব সভ্যতা হুমকির মুখে কপ সম্মেলনে প্রধান উপদেষ্টা টিকে থাকার জন্য নতুন জীবনধারা গড়ার তাগিদ। অভ্যুত্থানে আহতদের দেখতে গিয়ে পঙ্গু হাসপাতালে তোপের মুখে স্বাস্থ্য উপদেষ্টা। স্থানীয়দের বাধায় পণ্ড পুরান ঢাকায় পলিথিন বিরোধী অভিযান। সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে নির্ধারণ করবে সরকার, বলছে সেনা সদর। সংস্কার শেষে আবারও দ্রুত নির্বাচন দাবি বিএনপির। এবং বর্ষাকাল পেরোলেও তাণ্ডব চালিয়ে যাচ্ছে ডেঙ্গু। সিটি কর্পোরেশনের উদাসীনতাকে দুষছেন নগরবাসী। সমন্বিত উদ্যোগের তাগিদ চিকিৎসকের। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার পুরো খবর। জলবায়ু পরিবর্তনের কারণে সভ্যতা হুমকির মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত কপ সম্মেলনে দেয়া ভাষণে তিনি বলেন, শূন্য বর্জ্য ও শূন্য কার্বনের উপর ভিত্তি করে একটি নতুন জীবনধারা গড়ে তুলতে হবে। এর আগে এক সাইড লাইন বৈঠকে নেপাল ও ভুটানের জলবিদ্যুৎ ভাগ করে নেয়ার জন্য দক্ষিণ এশিয়া গ্রিড লাইন তৈরির পরামর্শ দেন ডক্টর ইউনূস। এমআর আসাদের রিপোর্ট। আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনের দ্বিতীয় দিন ভাষণ দেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বর্জ্য ও কার্বন নিঃসরণের মাত্রা নিয়ন্ত্রণে বিকল্প নতুন জীবনধারা নির্মাণ করতে হবে। Our civilization is at a grave risk as we continue to promote self-destructive values. We need to mobilize our intellectual, financial, and youth power to lay the foundation of a new civilization, a self-preserving and self-reinforcing civilization. It will limit consumption to essential needs, leaving no residual waste. This lifestyle will also be based on zero carbon, no fossil fuel, only renewables. সাশ্রয়ী স্বাস্থ্যসেবা ও শিক্ষার প্রভাবে বৈশ্বিক জীবনযাত্রা সুরক্ষিত হবে বলেও মনে করেন প্রফেসর ইউনূস। This will be an economy based primarily on zero personal profit. All that is on social businesses. This business, social business, is defined as a non-dividend business addressed to solve social and environmental problems. এছাড়া সোশ্যাল বিজনেস গ্রুপের বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা। বলেন, নেপাল ও ভুটানের জলবিদ্যুৎ দিয়ে দক্ষিণ এশিয়া গ্রিড তৈরি করা হলে জীবাশ্ম জ্বালানি নির্ভরতা কমবে। বৈঠকে বর্তমান সরকারের উদ্যোগ ও জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এমআর আসাদ, মোহনা সংবাদ। জুলাই আগস্ট অভ্যুত্থানে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে গিয়ে তোপের মুখে পড়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভ করেন আহতরা। তারা বলছেন, যাদের বিপ্লবের উপর ভর করে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া তাদের দিকেই মনোযোগ নেই সরকারের। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। বুধবার বেলা ১১টার দিকে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুককে নিয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান বা পঙ্গু হাসপাতালে যান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। চারতলায় দীর্ঘ সময় আহতদের খোঁজ খবর নেন তারা। তবে সাক্ষাৎ না পাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান অন্যান্য ওয়ার্ডে ভর্তি হওয়া জুলাই অভ্যুত্থানের আহতরা। একত্রিত হয়ে উপদেষ্টার গাড়ি অবরোধের চেষ্টা করেন তারা। অপ্রীতিকর পরিস্থিতি সামলে হাসপাতাল ত্যাগ করেন ব্রিটিশ হাইকমিশনার ও উপদেষ্টা। পরে হাসপাতালের সামনে প্রধান সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। এ সময় ঘটনাস্থলে আসে পুলিশ ও সেনাবাহিনী। মনোযোগ দিয়ে তাদের দাবি দাবাগুলো শোনেন তারা। আপনার দেশকে ভালোবাসেন তো? তাই যদি হয়ে থাকে তাহলে আমাদের দাবি দেওয়া আন্দোলনে আপনারা তো জানেন আমাদের হয়ে আসে না। এখন এই দেশকে পুনর্গঠন করার দায়িত্ব আমাদের না? আমাদের তো নাকি? মানে আমার দায়িত্ব নাকি আপনাদেরও দায়িত্ব? আমরা আশা করি কিছুক্ষণের মতো হয়তো ওনাদের যে দাবি দেওয়া সেটা পেশ করে হয়তো এটা থেকে শুনবো। ওনারা আহত অবস্থায় আছেন, ওনাদের প্রতি আমাদের অবশ্যই সুনজর এবং আমরা নরম ভাবে ওনাদের সাথে।
নিজেদের অভিযোগ তুলে ধরেন জুলাই বিপ্লবের আহত সৈনিকেরা। যে উপদেষ্টা হয়েছেন আমাদের ভাইদের রক্তের উপরে, পায়ের উপরে, চোখের উপরে ভর করে, তাদের এখনো কেন কান্না? তারা কেন কান্না করবে? তারা কেন কথা বলবে? তাদের পা ধরবে, হাত ধরবে? এ সময় তারা জানান সরকার আহতদের প্রতি অবহেলা করেছে এবং বিপ্লবের প্রতিপক্ষদের নতুন করে উপদেষ্টা বানিয়ে বিজয়কে প্রশ্নবিদ্ধ করছে। যারা বিপ্লবের স্পিড ধারণ করে না, বিপ্লবকে ধারণ করে না, ওইসব উপদেষ্টাকে আমরা মানি না। ওবায়দুল হক মারুফ, মহানা সংবাদ, ঢাকা। যৌথ বাহিনীর সহায়তায় পুরান ঢাকায় অবৈধ পলিথিনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ মন্ত্রণালয়ের একটি টিম। খবর পেয়ে মালিকপক্ষ সটকে পড়লেও তালা ভেঙে অভিযান চালায় তারা। জব্দ করা হয় মেশিন সহ বেশ কিছু মালামাল। কোথাও কোথাও এলাকাবাসীর বাধার মুখেও পড়তে হয় অভিযান পরিচালনাকারীদের। তবে পলিথিন বন্ধের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পরিবেশ মন্ত্রণালয়। মোদাসির আলীর প্রতিবেদন। পূর্ব ঘোষণা অনুযায়ী পুরান ঢাকার লালবাগ এলাকায় পলিথিনের বিরুদ্ধে অভিযানে নামে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের টিম। সেনাবাহিনী, র্যাব ও পুলিশ নিয়ে কামালবাগ রোডের এক কারখানায় অভিযান চালানো হয়। বৈধতা নেই, তারপরও অবাধে পলিথিন তৈরি হচ্ছে কারখানাটিতে। বিভিন্ন মালামাল জব্দ করে আইন শৃঙ্খলা বাহিনী। কারখানার বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়। অভিযান নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন পরিবেশ মন্ত্রণালয়ের উপসচিব রুবিনা ফেরদৌসি। আমরা সিলগালা করে দিয়ে যাচ্ছি এবং পুরো ভবনটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে যাচ্ছি। আমাদের মোটিভটাই হচ্ছে আমরা পুরো দেশে পলিথিন শপিং ব্যাগ ব্যবহারটা নিষিদ্ধ করব। সিঙ্গেল ইউজ প্লাস্টিক যারা উৎপাদন করছে, উৎপাদনকারী প্রতিষ্ঠান সবার বিরুদ্ধেই আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে আমরা সব জায়গায় যাব। তবে স্থানীয় ব্যবসায়ীদের তোপের মুখে পড়তে হয় অভিযান পরিচালনাকারীদের। তারা বলছেন বিকল্প ব্যবস্থার আগে পলিথিন নিষিদ্ধ করা যাবে না। 10 লক্ষ শ্রমিক আছে, 10 লক্ষ শ্রমিক যদি বন্ধ করে দিলে কি করে খাইবো? সরকার কি করছে না লাগে? এতগুলি শ্রমিকের চাকরি দেব, আমাদের বাকি আছে এগুলি টাকা দেব ফেরত, আমরা এগুলি বন্ধ করে দেব। বিকল্প দেব। আমরা পলিথিন বন্ধের পক্ষে। সরকারের কাছে জোরালো আবেদন, আমাদের কর্মসংস্থান করে দাও। কেবল একটি কারখানা সিলগালা করা হলেও এলাকাবাসীর বিরোধিতার মুখে দ্রুত সময়ের মধ্যে অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়। মুদাসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। সিন্ডিকেটের কারসাজিতে লাগামহীন আলুর বাজার। মাত্র 2 সপ্তাহের ব্যবধানে গরিবের তরকারি এ পণ্যটির দাম কেজিতে 15 টাকা বেড়ে দাঁড়িয়েছে 75 টাকায়। সিন্ডিকেট ভাঙতে না পারলে এর লাগাম টানা যাবে না বলে মনে করছেন ব্যবসায়ীরা। আর দীর্ঘমেয়াদী সংকট নিরসনে উত্তরবঙ্গে বছরে 2 বার আলু চাষের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন গবেষকরা। আরিফ হোসেনের ক্যামেরায় উষা ফেরদৌসের রিপোর্ট। খুচরা বাজারে 1 কেজি আলু বিক্রি হচ্ছে 75 টাকায়। দাম নিয়ন্ত্রণে 2 মাস আগে আমদানি শুল্ক কমিয়েছিল সরকার। এরপর আমদানিও হয়েছে, তবে বাজারে তার কোনো প্রভাব নেই। আলু যদি 75 টাকা দিয়ে কিনতে দেন আমরা কিভাবে কি খাবো? 63 বছর বয়সে দেখিনি এত আলু কোনোদিন এত দাম হইতে। বাংলাদেশের মাটিতে সবকিছু উৎপাদন হয়, তাও কেন আমরা কোনো জিনিসই কমে কিনতে পারি না? আলু উৎপাদনের সরকারি বেসরকারি তথ্যও আছে গরমিল। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে বছরে আলুর চাহিদা 90 লাখ টন। গত মৌসুমে উৎপাদন হয়েছে প্রায় 1 কোটি 3 লাখ টন। তবে হিমাগার মালিকদের দাবি বিগত বছরে আলু উৎপাদন হয়েছে 70 থেকে 75 লাখ টন। সে হিসেবে চাহিদার তুলনায় এর ঘাটতি 10 থেকে 15 লাখ টন। তবে এ ঘাটতি আমলে না নিয়ে বাজার অস্থিরতার জন্য হিমাগার মালিকদের দুষছেন ব্যবসায়ীরা। যারা 50,000 বস্তা আলু রাখছে, 1 লক্ষ বস্তা আলু রাখছে, তারা আলুগুলো বেচে না। তাদের হাতে আলুগুলো আটকা পড়ে যায়। যখনই আটকা পড়ে যায়, বাজারে চাহিদা আছে হলো আপনার 10,000 বস্তার, তারা আলু ছাড়ে হলো 5,000 বস্তা। এই 5,000 বস্তা আলু ঘাটতি থেকে যায়, এই জন্য বাজারটা বাইরে যায়। নতুন আলু না আসা পর্যন্ত এরকমই থাকবে আমাদের যে চিন্তা ভাবনা। 1 বছরে আলুর দাম প্রায় 47% বেড়েছে উল্লেখ করে এই কৃষি বিশেষজ্ঞ সিন্ডিকেটকেই দুষলেন। এই আলু যেহেতু পচনশীল, কৃষকের ঘরে কিন্তু 2 মাসের বেশি রাখতে পারবে না, ফলে কৃষকের এটা নাগালের বাইরে চলে যায়। কৃষকরা তখন কম দামে বিক্রি করতে বাধ্য হয় এবং এই সময় যারা আলু ব্যবসায়ী এবং সিন্ডিকেট যারা রয়েছে আর কি, তারা কম দামে কৃষকের কাছ থেকে আলু কিনে কোল্ড স্টোরেজে তারা রাখে আর কি। নভেম্বর ডিসেম্বর মাসে হচ্ছে আলুর ক্রাইসিস শুরু হয় আর কি। এই সময় তারা ওই সিন্ডিকেট করে তাদের ইচ্ছা মতো আর কি এই দামটা তারা কন্ট্রোল করছে। দাম কমাতে উত্তরবঙ্গে বছরে 2 বার আলু চাষের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান এ গবেষক। নর্থ বেঙ্গলে যে জায়গাগুলোতে একটু টেম্পারেচার আর্লি আসে আর কি, মানে কমে যায় আর কি, ফলে ওই জায়গার কৃষক এই 2 বার চাষ করে আমাদের
কৃষকরা যেমন লাভবান হবে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। সিভিল প্রশাসনকে সহায়তা দিতে সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে সেটা সরকার নির্ধারণ করবে বলে জানালেন মিলিটারি অপারেশনস ডিরেক্টরেট স্টাফ কর্নেল ইন্তেখাব হায়দার খান। এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি বলেন, মানবাধিকার লঙ্ঘন কিংবা বিচার বহির্ভূত হত্যা প্রতিরোধের বিষয়ে সেনাবাহিনী সচেতন রয়েছে। এ বিষয়ে সর্বোচ্চ নেতৃত্বেরও আদেশ রয়েছে। ৬০ দিনের জন্য ম্যাজিস্ট্রেসি, নির্বাহী ম্যাজিস্ট্রেসির যে ক্ষমতার কথা বললাম সেটার কথা বলা হয়েছিল। কতদিন থাকবো এটা সরকারের সিদ্ধান্ত। যে কোনো ধরনের পরিস্থিতিতেই যেন কোনো ধরনের বিচার বহির্ভূত হত্যা আমরা সংগঠিত হতে না দিই, আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে এটাকে প্রতিরোধ করার। আমাদের কার্যক্রমের কারণে যে কতগুলো পরিস্থিতিতে এ ধরনের কোনো কিছুকে প্রতিরোধ করা সম্ভব হয়েছে এটা হয়তো অনেক সময় জনসম্মুখে আসে না। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের বিরুদ্ধে এখনও অপপ্রচার অব্যাহত আছে, এ বিষয়ে সতর্ক থাকতে হবে। আর সংস্কার দীর্ঘায়িত হলে গণতন্ত্র বিপন্ন হবে বলে মনে করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা, জানাচ্ছেন তানজিদ ভুঁইয়া। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তারা। শেখ হাসিনা সরকার স্বৈরাচারী কায়দায় দেশে বাকশাল কায়েম করেছিল এমন অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফেসিবাদীদের বিষয়ে সজাগ থাকতে হবে। সংস্কারের ধীরগতি নিয়েও কথা বলেন তিনি। সহাবস্থানের পরিবেশ এটা শেখ হাসিনাই নষ্ট করেছে। বিএনপি কিন্তু তার যে ঔদার্য, তার যে সুরুচি, তার যে গণতান্ত্রিক চেতনা, ডেমোক্রেটিক মাইন্ড সবসময় শো করেছে। সংস্কারের নামে যদি সময় ক্ষেপণ করা হয়, অবাধ সুষ্ঠু নির্বাচন এবং গণতন্ত্রে ফেরার যে ব্যাপারটি সেটা যদি অনিশ্চিত হয় তাহলে গণতন্ত্র কিন্তু বিপন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে উলামা দল ঢাকা মহানগর উত্তরের পরিচিতি সভায় দেয়া বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, দেশে এখনো ষড়যন্ত্র চলছে, এর দাঁত ভাঙা জবাব দিতে হবে। নির্বাচনের দিনক্ষণ চাই, নির্বাচনের প্রস্তুতি চাই, নির্বাচন কমিশন গঠন চাই, সংস্কারও চাই, নির্বাচনও চাই, কিন্তু বিতর্কিত ব্যক্তিদের ষড়যন্ত্রের কবলে পড়ে আবার যেন নির্বাচন বিলম্বিত না হয়। এদিকে ঠাকুরগাঁয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনগণের স্বার্থে দ্রুত নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করার আহ্বান জানান বিএনপি মহাসচিব। নির্বাচন ব্যবস্থাকে সেই নির্বাচনের জন্য উপযোগী করে তোলার জন্য, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য, তার জন্য উপযোগী করে তোলা, সেই বিষয়গুলো আমরা পড়েছি। সেই সংস্কারগুলো দ্রুত করা প্রয়োজন। নির্বাচন সুষ্ঠু করতে কিছু সংস্কার প্রয়োজন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এজন্য অন্তর্বর্তী সরকারকে সময় দিতে হবে। দেশের রাজনৈতিক সংকট মোকাবেলা, অর্থনৈতিক সংকট মোকাবেলা সবকিছুর জন্য এখন একটা নির্বাচিত সরকার, নির্বাচিত পার্লামেন্ট অত্যন্ত জরুরি। সেই কথাটাই আমরা বারবার করে বলছি। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ। এডিস মশা নোংরা পানিতেও বংশ বিস্তারের সক্ষম হয় ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে। ফলে বর্ষাকাল পেরোলেও তাণ্ডব চালিয়ে যাচ্ছে ডেঙ্গু। চিকিৎসকরা বলছেন, এ থেকে রেহাই পেতে দরকার সমন্বিত উদ্যোগ এবং কার্যকর পদক্ষেপ। এদিকে মশক নিধনে সিটি কর্পোরেশনের উদাসীনতায় ডেঙ্গুর ভয়াবহতা বেড়েছে বলে মনে করেন নগরবাসী। সুরাইয়া মুনির প্রতিবেদন। চলতি বছরের 12 নভেম্বর পর্যন্ত সারা দেশের হাসপাতালে ভর্তি হয়েছে ৭৪,৮00 শতাধিক ডেঙ্গু রোগী। এর মধ্যে ৬৩% পুরুষ এবং বাকিরা নারী ও শিশু। আক্রান্তদের বেশিরভাগই জ্বর, পেট ও মাংসপেশিতে ব্যথা, ডায়রিয়া সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। মাথা ব্যথা ছিল, কাঁপুনি দিয়ে জ্বর আসছে, তারপরে আপনার কিছুটা মাসেল পেন ছিল, মাথা ব্যথা করছিল, শরীর দুর্বল লাগে। বর্ষা মৌসুম শেষ হওয়ার পরও ডেঙ্গু নির্মূল না হয় সিটি কর্পোরেশনের গাফিলতিকে দায়ী করছেন রোগীরা। সিটি কর্পোরেশনের যারা দায়িত্বে আছে তাদের এই ডেঙ্গু নিধন সম্পর্কে অত্যন্ত অবহেলা আছে এবং গাফলতি আছে। সিটি কর্পোরেশনের কাজগুলো ভালো করুক,
তাহলে জনগণ পরিষ্কার পরিচ্ছন্নতা করলে জনগণ ভালো থাকবো, সুস্থ থাকবো। চিকিৎসকরা জানান, জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক তাপমাত্রার হেরফেরের কারণে এডিস মশার বংশবিস্তারের ধরনেও পরিবর্তন এসেছে। বর্তমানে এরা নোংরা পানিতে বংশবিস্তারে সক্ষম। প্রতিদিনই দেখা যাচ্ছে একজনকে হারাচ্ছি, তো ব্যাপারটা আমাদের জন্য যথেষ্ট উদ্বেগজনক। তবে এখানে সবচেয়ে বড় ভূমিকাটা পালন করতে পারে স্থানীয় সরকার বা সিটি কর্পোরেশন। আগেকার মতো যে আমরা যেটা বলতাম স্বচ্ছ পানিতে এডিস মশা জন্মায়, এখন কিন্তু কিছু ওরা এই পানিতেও জন্মাচ্ছে, এবং হয়তো প্রজনন রেটটা কম, কিন্তু তারা জন্মাচ্ছে। এডিস মশা নির্মূলে কার্যকর পদক্ষেপ নেওয়া না গেলে ডেঙ্গুর ভয়াবহতা থেকে সহজেই রেহাই মিলবে না বলে মনে করেন এই চিকিৎসক। ডেঙ্গু তো সবসময়ই শঙ্কা। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। করদাতা ও গ্রহীতার মধ্যে দূরত্ব গোছাতে ঘরে বসেই ভূমি উন্নয়ন কর দেয়া যাবে। রাজধানীর মণিপুরি পাড়ায় সপ্তাহব্যাপী ভূমি সেবা ক্যাম্পের উদ্বোধন শেষে কথা বলেছেন উপদেষ্টা আরিফ হাসান। আর ভূমি সচিব সালে আহমেদ জানান, ডিসেম্বরের মধ্যেই এ সেবা দেশজুড়ে চালু হবে। এদিকে হয়রানিমুক্ত সেবার এমন উদ্যোগে সন্তুষ্টি জানিয়েছেন ভূমি মালিকরা। মনিরুল ইসলামের রিপোর্ট। ভূমি কর দিতে এখন আর হোল্ডিং অনুমোদনের জন্য লাগবে না অপেক্ষা, ঘরে বসেই দেয়া যাবে ভূমি সংক্রান্ত কর। ঢাকার তেজগাঁও রাজস্ব সার্কেলের তেজতুরি বাজার মৌজার ভূমি সেবাকে পাইলট প্রকল্পের আওতায় আনা হয়েছে। এর অংশ হিসেবে দুপুরে শুরু হয় ভূমি সেবা ক্যাম্প, চলবে সপ্তাহ জুড়ে। ldtax.gov.bd, তারপরে এখানে যে আমাদের সাইটে এখানে অপশন আছে অনলাইন ভূমি উন্নয়ন কর। এই ক্যাম্পে তেজতুরি বাজার মৌজার জমি মালিকরা সহজেই ভূমি কর দিতে পারবেন। সহজে সেবা নিতে ছুটে এসেছেন অনেকেই। ভূমি অফিসের হয়রানি থেকে মুক্তি পেতে সরকারের এমন উদ্যোগের দ্রুত বাস্তবায়ন চেয়েছেন তারা। এই যে খাজনা দিয়ে গেলাম, এখানে আমার জামানা শেষ, আমার ভূমি অফিসে যাইতে হলো না, আমার গাড়ি ভাড়া লাগলো না। দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সরকারের যে পদক্ষেপ, সেটা নিশ্চয়ই নিঃসন্দেহে আমরা তাদের সাপোর্ট করি। আমি যেখানে আসছি অনলাইনে আমি আমার খাজনাটা দিতে পেরেছি। ভূমি মন্ত্রণালয়ের এই প্রকল্পে পরামর্শক হিসেবে কাজ করছেন সাবেক সচিব হান্নান মিয়া। তিনি বলেন, অনলাইনে প্রদত্ত কর তাৎক্ষণিক জমা হবে সরকারি কোষাগারে। আর্থিক বিষয়টা আমরা সরাসরি ট্রেজারি চালানের মাধ্যমে সরাসরি ব্যাংকের নেওয়া হচ্ছে এবং আমাদের ট্রেজারিতে চলে যাচ্ছে। কোনো ক্যাশ হ্যান্ডেলিং আমরা করছি না, কাউকে কোনো ক্যাশ টাকা দিবেন না। সচিবের মতে, ভূমি কর দেয়া মানেই জমির মালিকানার সুরক্ষা নিশ্চিত করা। আগে যেভাবে কাজ করে এসেছে, জুলাই আগস্ট অভ্যুত্থানের পরে আমরা সেখান থেকে সরে আসতে চাচ্ছি। আমরা বেরিয়ে এসে নতুনভাবে জনগণের কাছাকাছি এসে সেবা প্রদানে আমরা প্রতিশ্রুত। অনুষ্ঠানে ভূমি উপদেষ্টা আরিফ হাসান বলেন, ধারাবাহিকভাবে ভূমি সংক্রান্ত সমস্ত সেবাকে ক্যাশলেসে রূপান্তর করা হবে। তেজতুরি বাজার মৌজায় নয়, সারা ঢাকা শহরে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে এই যারা সেবা প্রদানকারী আর যারা সেবা গ্রহণকারী, তাদের মধ্যে একটা সংযোগ স্থাপিত হবে এবং ওনাদের আর একটা প্ল্যাটফর্ম তৈরি হতে পারে এই সমিতিগুলো, যে কল সেন্টারের মাধ্যমে তারা তথ্য পাবেন আর এই সমিতির মাধ্যমে তারা যোগাযোগের মাধ্যমে তথ্য পাবেন। সরকারি সেবাকে জনবান্ধবের পাশাপাশি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলেও জানান আরিফ হাসান। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত সব চুক্তি বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন আইনজীবী ব্যারিস্টার এম কাইয়ুম। বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর দ্বৈত বেঞ্চে এর শুনানি হবে। রিটে বিদ্যুৎ মন্ত্রণালয়ের সচিব সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। গত 6 নভেম্বর বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সঙ্গে সব চুক্তি বাতিল চেয়ে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়। এতে বলা হয়, অবিলম্বে অন্যায্য ও একতরফা চুক্তি পুনর্বিবেচনা অথবা পুরোটাই বাতিল করতে হবে। দেশের বাইরের খবর। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ও লেবানন জুড়ে ভয়াবহ হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এতে একদিনে কমপক্ষে 107 জন নিহত হয়েছেন। এর মধ্যে গাজায় নিহত হয়েছে 63 ফিলিস্তিনি। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে 43,665 জনে দাঁড়িয়েছে। অন্যদিকে লেবাননে ইসরায়েলি বর্বরতায় প্রাণ হারিয়েছেন আরও 44 জন এবং আহত হয়েছে 88 জন। এতে করে গত বছরের অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে 3,287 জনে দাঁড়ালো। শীর্ষ ধনকুবের ও প্রযুক্তি ব্যবসায়ী ইলন মাস্ক ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি নামে দপ্তরের দায়িত্ব পেয়েছেন। এই দপ্তরে তার সহযোগী হিসেবে থাকছেন প্রযুক্তি উদ্যোক্তা বিবেক রামস্বামী। বিজয়ী হওয়ার পরই একে
একে নতুন প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ পাওয়া ব্যক্তিদের নাম ঘোষণা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার এক বিবৃতিতে ট্রাম্প বলেছেন, এই অসাধারণ দুই আমেরিকান মিলে আমলাতন্ত্র অবসানের পথ তৈরি, বিভিন্ন ক্ষেত্রে নিয়ন্ত্রণের বাড়াবাড়ি ও অর্থের অপচয় রোধ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠনে কাজ করবেন। খেলার খবর, শুরুতেই ফুটবল। ইনজুরির কারণে বিশ্বকাপ বাছাইয়ের সামনের 2 ম্যাচ থেকে ছিটকে গেলেন আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্ড্রো মার্টিনেজ। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, লিসান্ড্রোর ছিটকে পড়ার কথা। তারা জানায়, প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে লেস্টার সিটির বিপক্ষে চোট পান লিসান্ড্রো মার্টিনেজের জায়গায় দলে ডাক পেয়েছেন ফাকুন্দো মেদিনা। এই বছরে আর্জেন্টিনা খেলবে 14 ম্যাচের 10টিতেই মাঠে ছিলেন লিসান্ড্রো মার্টিনেজ। 2019 সালে অভিষেকের পর সব মিলিয়ে এখন পর্যন্ত জাতীয় দলের জার্সিতে তিনি খেলেছেন 26 ম্যাচ। ক্রিকেট টেস্ট ও প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ওপেনার ইমরুল কায়েস। নিজের ফেসবুক পেজে লাল বলের ক্রিকেটকে বিদায় জানানোর বার্তা দিয়েছেন এই বাঁহাতি। ফেসবুক পেজে একটি প্রোমো ভিডিও পোস্ট করে অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছেন 37 বছর বয়সী এই ওপেনার। সেই ভিডিওতেই জানিয়েছেন, আগামী 16 নভেম্বর ইমরুল তার টেস্ট ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছেন। একই সঙ্গে প্রথম শ্রেণীর ক্রিকেটকেও বিদায় বলছেন ইমরুল। 2008 সালের 14 অক্টোবর চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেকের মাধ্যমে জাতীয় দলের হয়ে পথ চলা শুরু ইমরুল কায়েসের। একই বছরে নভেম্বরের 19 তারিখে টেস্ট ক্রিকেটেও অভিষেক হয় এই বাঁহাতির। জলবায়ু এ ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্ব সভ্যতা হুমকির মুখে, কপ সম্মেলনে প্রধান উপদেষ্টা। টিকে থাকার জন্য নতুন জীবনধারা গড়ার তাগিদ। অভ্যুত্থানে আহতদের দেখতে গিয়ে পঙ্গু হাসপাতালে তোপের মুখে স্বাস্থ্য উপদেষ্টা। স্থানীয়দের বাধায় পণ্ড, পুরান ঢাকায় পলিথিন বিরোধী অভিযান। সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে নির্ধারণ করবে সরকার, বলছে সেনা সদর। সংস্কার শেষে আবারও দ্রুত নির্বাচন দাবি বিএনপির। এবং বর্ষাকাল পেরোলেও তাণ্ডব চালিয়ে যাচ্ছে ডেঙ্গু। সিটি কর্পোরেশনের উদাসীনতাকে দুষছেন নগরবাসী। সমন্বিত উদ্যোগের তাগিদ চিকিৎসকের। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ রাত 9টায়, এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।